হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? তো সেকেন্ড সামেটিভ হয়ে গেছে, এখন নিশ্চয়ই তোমার একদম রিল্যাক্স ফিল হচ্ছে। যাক যাক যাক, একটা পরীক্ষা ছিল, একটু টেনশন দিচ্ছিল, পরীক্ষাটা একদম শেষ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একদম পরীক্ষা শেষ হয়ে গেছে, আর কোনো চাপ নেই, তাই কি? কিন্তু চাপ তো আমরা নেব না, কিন্তু চাপ নেব না তার কারণ হচ্ছে চাপ নেওয়ার ফুরসতি যাতে আমরা না পাই। আমরা আগের থেকে সমস্ত কিছু পড়ে রেডি করে ফেলবো, তাহলে যখন পরীক্ষা আসবে তখন আমরা একদম এরকম করে ঘুরে বেড়াবো, তাই তো? তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সেকেন্ড সামেটিভ কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমরা কি পড়বো? আমরা শুরু করে দিয়েছি আমাদের ফাইনাল সামেটিভের পড়াশোনা, তাই তো? অনেকদিন আগে থেকেই শুরু করেছি আমরা। তো আজকে আমরা পড়বো আমাদের ফাইনাল সামেটিভের ওশিয়ানিয়া, এবং এই ওশিয়ানিয়া থেকে আজকে আমাদের 1, 2, 3 নম্বর লেকচার, মানে 3 নম্বর ক্লাস কিন্তু চলছে। এবং যারা ফার্স্টের দুটো ক্লাস দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমি প্রথমেই আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। আর তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে আমরা শুরু করব ওশিয়ানিয়া। চলো, তো তোমাদের যাদের এখনো এই যে আমাদের নোটস ইত্যাদি পেতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একবার বলে রাখি কি করতে হবে। সঠিকভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করতে হবে। কিভাবে ম্যাম? দেখো, প্রথমেই তুমি কি করবে? ডাউনলোড করবে পিডব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করার পরে মোবাইল নাম্বার দেবে, বাবা বা মার বা যার ফোন তোমার কাছে থাকে তার ফোন। আর কি করবে? চলে আসবে, তারপর টিং টিং করে একটা ওটিপিটা দিয়ে কি করবে? সাইন ইন করবে। সাইন ইন করার পর ব্যাচ নামটা প্রপারলি সার্চ করবে। ব্যাচ নামটা প্রপারলি সার্চ করবে মানে এই যে দেখো নির্মাণ বাংলা ক্লাস 8 লেখা আছে, এই স্পেলিংটা একদম দেখে সুন্দর করে কিন্তু সার্চ করবে, স্পেলিং এর গন্ডগোল করবে না। তারপরেই তুমি হয়ে যেতে পারবে, একদম ফ্রিতে জয়েন করে যেতে পারবে, একদম কিন্তু ফ্রি ফ্রি ফ্রি। কোনো রকম ভয় রাখবে না মনের মধ্যে, আচ্ছা এটাতে আমি ক্লিক করলে হয়তো আমাকে কিছু চার্জেস দিতে হবে। না না না, একদম ফ্রিতে তুমি জয়েন করে যাবে। জয়েন করার পর সমস্ত সাবজেক্টের নোটস, প্র্যাকটিস শিট সব কিছু তোমরা পেয়ে যাবে। এবং আরো একটা বেনিফিট যেটা তুমি পাবে সেটা কি, এই যে দেখো এতদিন ক্লাস হলো না, মাঝখানে বেশ কিছুদিন ক্লাস হয়নি, 1 সপ্তাহ মতন। এবার তুমি ভাবছো কি ব্যাপার, ক্লাস আসছিল সকালে একটা, রাতে একটা, একটাও আসছে না, কি ব্যাপার, আর কি আসবে না? এইরকম নানান রকম প্রশ্ন তোমার মনের মধ্যে থাকবে, রাইট? কিন্তু তুমি যদি আমাদের পিডব্লিউ অ্যাপটা ইউজ করো তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন আসার আগেই উত্তর চলে আসবে। কিভাবে? কারণ যদি কখনো ক্লাস না আসে তোমার কাছে চলে আসবে নোটিফিকেশন। যদি কখনো প্র্যাকটিস শিট মনে করো তুমি দেখলে অ্যাপে নেই বা পাওয়ার কথা, তারপরেও নোটিফিকেশন চলে আসবে যে দেখো গিয়ে প্র্যাকটিস শিট কিন্তু আপলোড হয়ে গেছে। তাহলে কবে ক্লাস হচ্ছে, হবে না, সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পিডব্লিউ অ্যাপটা ইউজ করলে। তো সবাই কিন্তু এনরোল করে নিও একদম ফ্রিতে। চলো এইবার আমরা চলে আসি আজকে ওশিয়ানিয়া থেকে আমরা কি পড়বো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওশিয়ানিয়া থেকে পড়বো মারে ডার্লিং অববাহিকা। কি পড়বো? মারে ডার্লিং অববাহিকা। আর এখান থেকে করব কিছু কি এক্সারসাইজ আর এক্সারসাইজ। এবার বলো, এই মারে ডার্লিং অববাহিকা এই নামটা তুমি আগে কি কোথাও শুনেছো বা এই রিলেটেড কি কিছু শুনেছো? নিশ্চয়ই কিছু না কিছু শুনেছো, তাই না? তো বলো, এই মারে ডার্লিং অববাহিকা কার কার নিজে নিজে পড়া হয়ে গেছে, বা কে কে এই মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, যারা আমরা জানি বা জানি না, আমরা সবাই এই যে রকেটে তো উঠতে পারছি না, এই পেন্সিলের ওপরে উঠে একদম চলে যাই এখন মারে ডার্লিং অববাহিকাতে। তো মারে ডার্লিং অববাহিকাটা কোথায় রয়েছে সেটা আগে আমাদের জানতে হবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তো মারে ডার্লিং অববাহিকা, এই মারে ডার্লিং অববাহিকা দেখতে পাচ্ছ এই যে
অস্ট্রেলিয়ার এই পোর্শনটাকেই এখানে বড় করে কিন্তু তোমাকে দেখানো হয়েছে, একদম ভালো করে খেয়াল করো, অস্ট্রেলিয়া, রাইট, সেই অস্ট্রেলিয়ার এই পোর্শনটাকেই কিন্তু এখানে কি বড় করে দেখানো হয়েছে। আর এই পোর্শনটা কি, এই পোর্শনটাই হচ্ছে কি মারে ডার্লিং অববাহিকা। ওকে, তো চলো আমরা মারে ডার্লিং অববাহিকার অবস্থানটা জেনে নিই। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এবং পশ্চিমে মালভূমি অঞ্চল। এদের মধ্যভাগে রয়েছে এদের মাঝে রয়েছে মধ্যভাগের সমভূমি। কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলো একবার দেখে নিই। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিমে রয়েছে পশ্চিমের মালভূমি। এইবার এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর এই পশ্চিমের এই মালভূমি, এদের মাঝখানে রয়েছে মধ্যভাগের সমভূমি। এইবার এই মধ্যভাগের সমভূমির দক্ষিণে মারে ও তার উপনদী, ডার্লিং, এবং অন্যান্য উপনদী দ্বারা গঠিত সমভূমি হলো মারে ডার্লিং অববাহিকা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জেনে নিলাম তাহলে রয়েছে পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিমে মালভূমি, এদের মাঝখানে মধ্যভাগের সমভূমি, সেই মধ্যভাগের সমভূমির দক্ষিণ দিকে রয়েছে কি মারে, এবং এই মারের উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী, এরা সবাই মিলিতভাবে যে সমভূমিটা গঠন করেছে সেটাই হচ্ছে মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। এবং এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটি
সমৃদ্ধ অঞ্চল, ঘন বসতিপূর্ণ। তাহলে মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে আমরা জানলাম। এইবার এটার এক্সাক্ট অবস্থানটা আমরা জানবো। এক্সাক্ট অবস্থানটা আমরা কিভাবে জানবো, চলো দেখে নিই। এক্সাক্ট অবস্থানে কি বলা হচ্ছে যে অক্ষাংশ অনুসারে মারে ডার্লিং অববাহিকা 24 ডিগ্রি সাউথ অক্ষাংশ থেকে, অর্থাৎ 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এবং দ্রাঘিমা অনুসারে এই অঞ্চলটি 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 149 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে কিন্তু এটা অবস্থিত। এবং এই অঞ্চলটি সমগ্র অস্ট্রেলিয়ার প্রায় 20 ভাগ স্থান জুড়ে কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা এমনিতে জানলাম যে এই অববাহিকাটা বলতে পারো যে কোথায় অবস্থিত বা এটা কিভাবে একরকম সৃষ্টি হয়েছে। তারপর আমরা অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে আমরা কিন্তু এক্সাক্ট অবস্থানটাও কিন্তু জেনে নিলাম। তাহলে এইবার কি, চলো দেখা যাক এইবার আমরা কি জানবো। এইবার এখানের প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জেনে নেব। তাহলে এইটা হচ্ছে কি সেম আগের ছবিটাই, শুধুমাত্র কালারটা কিন্তু একটু আলাদা। তাহলে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাকেই এখানে কিন্তু এই যে মারে ডার্লিং অববাহিকাটাকেই কিন্তু এখানে বড় করে কিন্তু দেখানো হয়েছে। তাহলে এই মারে ডার্লিং অববাহিকার ভূপ্রকৃতিটা কেমন সেটা সম্পর্কে চলো আমরা জেনে নিই। তাহলে আমরা জানতে পারলাম যে এই মারে ডার্লিং অববাহিকাটা কিভাবে সৃষ্টি হয়েছে, যে মারে এবং তার উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী কিভাবে, যে অন্যান্য উপনদী এরা যে মিলিতভাবে যে সমভূমিটা ক্রিয়েট করছে সেটাই হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। তাহলে আমরা কি বলতে পারি যে এটা কিন্তু একটা বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। তাহলে কি বলবো ফার্স্টে, মারে ডার্লিং অববাহিকা একটি আদর্শ সমতল ক্ষেত্র। তাহলে আমরা জানলামই যে নদী উপনদী এরা প্রধান নদী মারে, তার উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী ভাবে যে সমভূমি ক্রিয়েট হয়েছে। তাহলে এটা কি একটা আদর্শ সমতল ক্ষেত্র, এটা আমরা বলতে পারি। নেক্সট আমরা কি বলবো, এই মারে ডার্লিং অববাহিকার প্রায় 3 দিক জুড়েই কিন্তু রয়েছে কি উচ্চভূমি। এই অববাহিকার প্রায় 3 দিক জুড়ে রয়েছে কি রয়েছে, উচ্চভূমি রয়েছে। কোন কোন দিক জুড়ে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, পূর্ব, উত্তর এবং পশ্চিম। পূর্ব, উত্তর, পশ্চিম এই 3 দিক জুড়েই কিন্তু রয়েছে উচ্চভূমি। আর এখানের গড় উচ্চতা গড় উচ্চতা 100 থেকে এখানের গড় উচ্চতা কত, এখানের গড় উচ্চতা কিন্তু 100 থেকে 200 মিটার। তাহলে এইগুলো আমরা জেনে নিলাম। এবং আর কি কি জানবো, এই অঞ্চলের এই অঞ্চল উর্বর পলি মাটি সমৃদ্ধ, উর্বর
পলিমাটি সমৃদ্ধ। তাহলে কি কি জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা জানলাম যেটা একটা সমতল ক্ষেত্র, উচ্চতা 100 থেকে কিন্তু প্রায় 200 মিটার, এবং এর 3 দিক জুড়েই রয়েছে উচ্চভূমি। আর যেহেতু এই যে দেখো এই যে নদীগুলো, উপনদীগুলো, এদের দ্বারা বাহিত পলি সঞ্চয় হয়ে পলি মাটি দ্বারা কিন্তু এই সমভূমি গঠিত। তাহলে পলি মাটি সমৃদ্ধ বলে এটা কিন্তু উর্বর, এই জায়গাটা কিন্তু বেশ উর্বর, মানে ভালো উর্বর। পলিমাটি সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চলটি উর্বর হয়। তাহলে এটা আমরা জানলাম মারে ডার্লিং অববাহিকার প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে। এইবার চলো এই মারে ডার্লিং অববাহিকার যে বললাম তোমাদেরকে, এর কি কি রয়েছে, কোন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি কি রয়েছে, এটা তোমাদের বইয়েও দেখবে করতে দেওয়া ছিল। তাহলে মাঝখানে এই যে দেখতে পাচ্ছ মারে ডার্লিং অববাহিকা, তাহলে এই মারে ডার্লিং অববাহিকার পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এটার উত্তর দিকেও রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এবং পশ্চিম দিকে রয়েছে লফটি রেঞ্জ, গ্রে রেঞ্জ, বেরিয়ার রেঞ্জ, আর দক্ষিণ দিকে রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এবং এনকাউন্টার উপসাগর। তাহলে এই ছবিটা যদি তুমি ভালো করে একটু মাথার মধ্যে রাখো, তাহলেই কিন্তু এই মারে ডার্লিং অববাহিকাটা কোথায় অবস্থিত, এর আশেপাশে কি কি রয়েছে, কি কি উচ্চভূমি রয়েছে, সব কিন্তু তোমার কিন্তু মনে পড়ে যাবে। তাই ভালো করে কিন্তু এইটা দেখো। তাহলে কোন দিকে কি রয়েছে, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এইবার আমরা চলে আসব এই মারে ডার্লিং অববাহিকার নদ নদী সম্পর্কে। নদ নদী, এখানের যেটা এই অববাহিকার প্রধান নদী সেটা হচ্ছে কি মারে। এই অববাহিকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং, মারে ডার্লিং। এই মারের উপনদী হচ্ছে ডার্লিং। তাহলে এই অববাহিকার নাম শুনেই বুঝতে পারছো মারের ডার্লিং, এই অববাহিকার প্রধান নদী কি মারে ডার্লিং। মারের উপনদী কিন্তু হচ্ছে, মারের একটা প্রধান উপনদী হচ্ছে ডার্লিং, এটাও কিন্তু মনে রেখো। এইবার এই মারের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, যে এই মারে একটা নদী, রাইট, আর ডার্লিং একটা নদী। অ্যাকচুয়ালিতে এই মারের উপনদী, এই মারের উপনদী হচ্ছে ডার্লিং, এটা কি উপনদী, প্রধান উপনদী। এইবার এই মারে আর ডার্লিং এই দুটো কি করবে, আস্তে 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 মনে করো এখান দিয়ে আসছে, এমনি দেখাচ্ছি, মনে করো এটা এখান থেকে আসছে আর এটা এখান থেকে আসছে, দিয়ে এই যে একটা মারে একটা ডার্লিং, তো এই দুটো আস্তে আস্তে এসে কিন্তু কোথায়, এই জায়গায় কিন্তু মিলিত হচ্ছে। এবার মিলিত হওয়ার পরে তারপর মনে করো এই যে প্রবাহিত হচ্ছে, তারপর এটা মারে ডার্লিং নামে কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে মারে একটা নদী, তার প্রধান উপনদী কিন্তু কি, তার প্রধান উপনদী ডার্লিং, এবং এই মারে ডার্লিং হচ্ছে কি এই অববাহিকার প্রধান নদী। তাহলে মারে ডার্লিং নদী হচ্ছে মারে ডার্লিং অববাহিকার প্রধান নদী। এবার মারের কোথা থেকে সৃষ্টি হয়েছে, ডার্লিং কোথা থেকে সৃষ্টি হয়েছে, চলো জেনে নিই। দেখো মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ার আল্পস পর্বত থেকে, আর ডার্লিং এর সৃষ্টি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। তাহলে মারের উৎপত্তি কোথা থেকে হয়েছে, আল্পস পর্বত থেকে, অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে। আর এই যে ডার্লিং, ডার্লিং এর উৎপত্তি কোথায় হয়েছে, নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। এই দুটো নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে, ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। তাহলে মারে আর ডার্লিং এই দুটো কোথায় এসে মিলিত হয়েছে, এই দুটো মিলিত হয়েছে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে। এই ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হওয়ার পর এটা কোথায় গিয়ে পড়েছে, এনকাউন্টার উপসাগরে পড়েছে। কোথায় পড়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এনকাউন্টার উপসাগরে পড়েছে। তাহলে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট, ফার্স্ট তোমাকে মনে রাখতে হবে মারে ডার্লিং অববাহিকার প্রধান নদী কি, বা মারের প্রধান উপনদী কি, মারের প্রধান উপনদী ডার্লিং।
এইবার এই মারের সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে, ও আসছে নিজের মতন করে। আর আমাদের এই যে ডার্লিং বলছি, এটা নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে। এইবার এই দুটো উৎপত্তি লাভের পর কোথায় এসে এরা মিশেছে? ওয়েন্টওয়ার্থ শহরের কাছে এই দুটো মিশে এক হয়েছে, এবং তারপর এই দুটোর মিলিত প্রবাহ কোথায় গিয়ে পড়েছে? লাস্টে এনকাউন্টার উপসাগরে পড়েছে। এইবার চলো এটা একটু ছবির মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করি, যেটা তোমাদের বইয়ে ছিল। দেখো, এই যে কি মারে, মারে নদী আসছে এই অস্ট্রেলিয়ান আল্পস থেকে, অস্ট্রেলিয়ান আল্পস থেকে আসছে। আসার পর এইদিকে দেখো নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে ডার্লিং নদী আসছে। আসার পর এটা মিলিত হয়েছে, এই জায়গায় এসে মিশেছে, এই জায়গায় মিশেছে। এই জায়গাটা কি? যে জায়গায় এসে মিশেছে এই দুটো নদী, তাকে আমরা বলছি কি? কোথায় এসে মিশেছে? ওয়েন্টওয়ার্থ শহরের কাছে এসে মিশেছে। এবার ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মেশার পর দেখো এই দুটো নদী এখন, এই দুটো নদী দেখো এখন এই যে মারে ডার্লিং নদী নামে কিন্তু প্রবাহিত হচ্ছে। কি নদী নামে? মারে ডার্লিং নদী নামে কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে এদিকে মারে, এদিকে ডার্লিং মিলিত হচ্ছে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে। ওয়েন্টওয়ার্থ শহরের পর থেকে মারে ডার্লিং নদী নামে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে গিয়ে কিন্তু আলটিমেটলি মিশে যাচ্ছে। তাহলে এই ছবিটা মনে রাখলে কিন্তু তোমার হয়ে যাবে। এইবার দেখো ডার্লিং নদীর উৎপত্তি কোথা থেকে? এর উপনদী, এর দৈর্ঘ্য দিয়ে নিয়েছি। মারে নদীর উৎপত্তি আমরা পড়লাম, এর দৈর্ঘ্য 2589 কিলোমিটার, ডার্লিং নদীর দৈর্ঘ্য 1163 কিলোমিটার। তাহলে এখানে দেখো উপনদীর ক্ষেত্রে এই যে আমি বারবার বলেছি মারের একটা প্রধান উপনদী কি? মারের একটা প্রধান উপনদী হচ্ছে ডার্লিং। এই দেখো ডার্লিং নামটা কিন্তু রয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাকে বলো যে এই পর্যন্ত আমরা যেটুকু পড়লাম সেইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? মারে ডার্লিং অববাহিকা কোথায় অবস্থিত? সেকেন্ড হচ্ছে এই মারে ডার্লিং অববাহিকার যে আমরা বৈশিষ্ট্য পেলাম, যে পলিমাটি দেখতে পাচ্ছি, 3 দিকে উচ্চভূমি দেখতে পাচ্ছি, এটা একটা বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। তারপর এখানে নদ নদী সম্পর্কে জানলাম। এই পুরো জিনিসটাই মারে কোথা থেকে এসেছে, ডার্লিং কোথা থেকে এসেছে, কোথায় মিশেছে এবং কোথায় গিয়ে আলটিমেটলি পড়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে, এটা মনে রাখতে হবে। এইবার এই যত কিছু বললাম সব তোমার কাছে ডান ডানাডান ডান কিনা আমাকে ঝটপট ঝটপট করে কমেন্টে লিখে জানাও। আর ততক্ষণে আমি একটুখানি জল খেয়ে নিই। এইবার আমরা চলে আসব বৈশিষ্ট্যতে। তাহলে এই যে নদ নদীগুলো দেখলাম, এই নদ নদীর বৈশিষ্ট্য কি? এবার এই মারের যেটার কথা আমরা প্রথমে বললাম, এই মারেটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। বরফ গলা জলে পুষ্ট নদী। মারে হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। ডার্লিং বৃষ্টির জলে পুষ্ট নদী। তাহলে মারে বরফ গলা জলে পুষ্ট নদী, ডার্লিং বৃষ্টির জলে পুষ্ট নদী। এইবার এই কারণে কি হচ্ছে? এই কারণে এই নদী হচ্ছে নিত্য প্রবাহ বা চিরপ্রবাহী, মানে সব সময় জল থাকছে, জল কিন্তু একদম শেষ হয়ে শুকিয়ে কিন্তু যাচ্ছে না। মারে ডার্লিং একটি নিত্যবহ বা চিরপ্রবাহী নদী। চিরপ্রবাহী নদী।
তাহলে কি বললাম, মারে হচ্ছে আমাদের বরফ গলা জলে পুষ্ট, ডার্লিং হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী, এবং মারে ডার্লিং নদী সেই জন্য কিন্তু একটা নিত্যবহ নদী, অর্থাৎ এখানে কিন্তু সারা বছর কিন্তু কি থাকছে, জল থাকছে, জল কিন্তু একদম শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে না, এবং এই জন্য কি হচ্ছে, এখানে নৌ চলাচল সারা বছর চলছে, সারা বছর নৌ চলাচল উপযোগী। সারা বছর নৌ চলাচলের উপযোগী। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যও জেনে নিলাম, নদ নদীর বৈশিষ্ট্যও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে কত সহজে ভূপ্রকৃতি পড়া হয়ে যাচ্ছে, অবস্থান পড়া হয়ে যাচ্ছে, বৈশিষ্ট্য পড়া হয়ে যাচ্ছে। এইবার কি, এইবার একটু জলবায়ু সম্পর্কে চলো জেনে আসি। এই অঞ্চলের এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে কি বলবো, এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে আমরা কি জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই অঞ্চলের জলবায়ু কিন্তু কিরকম, নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে এখানে উষ্ণতাটা চলো একটু জেনে নি। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত, 25 ডিগ্রি সেলসিয়াস। শীতকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি নাতিশীতোষ্ণ প্রকৃতির, টেম্পারেচারের দিকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত, 25 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস, এবং এই অঞ্চলটা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম, এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম। বৃষ্টিপাতের পরিমাণ কম, 50 থেকে 75 সেন্টিমিটার। তাহলে কি কি জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে এখানে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা জানলাম, শীতকালীন গড় উষ্ণতা জানলাম, এবং জানলাম যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম, এবং বৃষ্টিপাতের পরিমাণ কত, 50 থেকে 75 সেন্টিমিটার। এবং এই কম বৃষ্টিপাতের কারণেই কিন্তু এখানে কি ডাউন তৃণভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। ডাউন তৃণভূমি সম্পর্কে আমরা ডিসকাশন করব, চলো। তাহলে এই যে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কম বৃষ্টিপাতের জন্য এখানে কি রয়েছে, তৃণভূমির সৃষ্টি হয়েছে। সেই তৃণভূমিটা কি ডাউনস নামে পরিচিত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ডাউনস কি।
তাহলে এখানে কি কম বৃষ্টিপাতের জন্য এবং নাতিশীতোষ্ণ জলবায়ুর জন্য এখানে কি যে তৃণভূমির সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ডাউনস নামে পরিচিত। এবং এখানে কয়েকটি স্থানে ওক ম্যাপল পপলার এইরকম পর্ণমোচী গাছ কিন্তু জন্মায় এবং অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ দেখা যায়। এবার আমরা চলে আসব এই মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে। তাহলে মারে ডার্লিং অববাহিকাটা কিন্তু কি সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃষিতে সমৃদ্ধ অঞ্চল। কেন? কারণ এখানে কিন্তু দেখো বিস্তীর্ণ সমতল ক্ষেত্র রয়েছে, তার পাশাপাশি কিন্তু কি এখানে উর্বর পলিমাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে। তাহলে এইগুলো কিন্তু কৃষি এবং তার পাশাপাশি পশুপালনের সহায়ক হয়েছে, কারণ ডাউন তৃণভূমি রয়েছে, রাইট? তো চলো দেখে নিই আমরা এর সম্পর্কে আরো কিছু ইনফরমেশন। মারে ডার্লিং অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণে যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, সেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে আঙুর, লেবু, পিচ, আপেল, এগুলো নাশপাতি, কমলা লেবু এগুলোর কিন্তু চাষ হয়। তাহলে এই মারে ডার্লিং অববাহিকার কোথায় দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলা লেবু, নাশপাতি ইত্যাদি ফলের কিন্তু চাষ হচ্ছে। আর এই অববাহিকার ডাউন তৃণভূমিতে কি রয়েছে? এই অববাহিকার ডাউন তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন কিন্তু করা হচ্ছে এবং এখানে কি হচ্ছে প্রচুর পরিমাণে মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন হচ্ছে। এবং এখান থেকে যে ইনফরমেশনটা তোমাকে মনে রাখতে হবে সেটা কি, যে অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে পঞ্চম। তাহলে অস্ট্রেলিয়া গো মাংস উৎপাদনে পঞ্চম এবং পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অস্ট্রেলিয়া পশম উৎপাদনে কততম স্থান অধিকার করে এবং গো মাংস উৎপাদনে কততম স্থান অধিকার করে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মনে রেখো। এবার এই মারে ডার্লিং অববাহিকার কৃষি এবং পশুপালনের উন্নতির কারণ হচ্ছে আমরা এখন এখান থেকে জানবো কৃষি ও পশুপালনের উন্নতির কারণ। দেখো, তাহলে এই মারে ডার্লিং অববাহিকাটা কি কৃষি এবং পশুপালনে উন্নত। কেন? আমি একটু আগেই বললাম এখানে কি রয়েছে উর্বর বিস্তীর্ণ সমতল ক্ষেত্র রয়েছে এবং পলিমাটি সমৃদ্ধ, তাহলে উর্বর পলিমাটি দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, পরিমিত বৃষ্টিপাত রয়েছে, তাহলে এবং এই যে বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে ডাউনস, এটাও কিন্তু কি পশুপালনের সহায়ক হয়ে উঠছে। তাহলে কি কি কারণ দেখো, বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি, ডাউনস তৃণভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু, পরিমিত বৃষ্টিপাত, পর্যাপ্ত জলের যোগান। আমরা আগের দিনই আর্তেজীয় কূপ পড়েছি, আর্তেজীয় কূপ থেকে কিন্তু জলের যোগান পাওয়া যাচ্ছে। এখানে জলসংখ্যার অল্প চাপ রয়েছে, উন্নত জলসেচ, আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ। তাহলে এই কারণে কিন্তু এখানে কৃষি এবং পশুপালনে কিন্তু উন্নতি হয়েছে। তাহলে এই ছবিটা একটু ছকের মাধ্যমে মনে রাখলেই কিন্তু তুমি পেরে যাবে। তাহলে যেখানে উর্বর মাটি রয়েছে, ভালো জলবায়ু রয়েছে, সমতল ভূমি রয়েছে, তাহলে সেখানেই তো চাষবাস ভালো হবে, পশুপালন ভালো হবে, তাই না কি? চলো এইবার এখানে কৃষি ও পশুপালনে অববাহিকাটা দেখানো হচ্ছে। কোথায় মাংস উৎপাদনকারী, দুগ্ধ উৎপাদনকারী, গম বলয়, মেষ বলয়, এই সমস্ত কিন্তু এখানে কিন্তু ম্যাপের থ্রুতে দেখানো হয়েছে। নোটসে যখন যাবে ম্যাপটা আরো সুন্দরভাবে কিন্তু ভিজিবল হয়ে যাবে। এবার এখান থেকে চলে আসি একটা ইম্পর্টেন্ট প্রশ্নে, সেটা কি জ্যাকোস কি? 2 মার্কসের জন্য পড়বে এবং 1 মার্কের জন্যও পড়বে। জ্যাকোস কি?
চলো, এই মারে ডার্লিং অববাহিকার ডাউন তৃণভূমিতে বড় বড় পশু খামার রয়েছে। এই খামারগুলোতে যে শ্রমিকেরা কাজ করে তাদেরকে স্থানীয় ভাষায় জ্যাকোস বলা হচ্ছে। তাহলে এই মারে ডার্লিং অববাহিকার ডাউন তৃণভূমি রয়েছে, সেই তৃণভূমিতে কি রয়েছে? বড় বড় পশু খামার রয়েছে। সেই পশু খামারগুলিতে যে শ্রমিকেরা কাজ করে সেই শ্রমিকদেরকেই কি বলা হচ্ছে? জ্যাকোস বলা হচ্ছে। তাহলে সেই পশু খামারে যে শ্রমিকরা কাজ করছে তাদেরকে কি বলা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? জ্যাকোস বলা হচ্ছে। এরা কি করছে? এই খামারগুলির রক্ষণাবেক্ষণ করে, ভেড়া রয়েছে ভেড়ার পরিচর্যা করে ইত্যাদি। এইবার আমরা চলে আসব এই মারে ডার্লিং অববাহিকার খনিজ সম্পদ ও শিল্পে। খনিজ সম্পদের ক্ষেত্রে কি বলবো? এখানে কিন্তু সেভাবে খনিজ সম্পদ কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে 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 প্রান্তবর্তী অঞ্চলে কিন্তু সোনা, রূপো, তামা, সীসা, টিন পাওয়া যায়। এবং ব্রোকেন হিল, এই নামটা একটু পরেই আমরা পড়ব। এই ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কাকে রূপোর শহর বলা হয়? ব্রোকেন হিলকে কিন্তু রূপোর শহর কিন্তু বলা হচ্ছে। এখানে তোমাদের ম্যাপের থ্রুতে এখানে কোথায় কি আমরা খনিজ সম্পদ পাচ্ছি মারে ডার্লিং অববাহিকার সেটা কিন্তু চিহ্নিত কিন্তু করা হয়েছে, কোন কোন অঞ্চলে বা কোন কোন জায়গায়। তাহলে এখানে শিল্প কি গড়ে উঠেছে? তাহলে আমরা দেখলাম খনিজ সম্পদে এই জায়গাটা কিন্তু খুব একটা সমৃদ্ধ নয়, তবে প্রান্তবর্তী অঞ্চলে কিন্তু পাওয়া যাচ্ছে। তো দেখো, খনিজ সম্পদের অভাবে এখানে ধাতব শিল্পের সেভাবে বিকাশ ঘটেনি। এখানে কৃষি ও পশু সম্পদের উপর নির্ভর করে পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। তাহলে খনিজ সম্পদে সমৃদ্ধ না হলেও আমরা দেখেছি কি এই জায়গা কৃষি এবং পশুপালনে সমৃদ্ধ। আমরা দেখলাম গোমাংস উৎপাদন, পশম উৎপাদন, এগুলোর কথা একটু আগেই আমরা দেখলাম। তাহলে এখানে এইগুলোর উপর নির্ভর করে কি পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, মাংস প্রভৃতি শিল্প কিন্তু গড়ে উঠেছে। এবং এছাড়া ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এখানে প্রধান প্রধান শিল্প কোনগুলো? ব্রোকেন হিল, মিলডোরা ইত্যাদি। এইবার এই অঞ্চল যেহেতু বিস্তীর্ণ সমতল ক্ষেত্র দেখা যাচ্ছে, নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, উর্বর পলিমাটি রয়েছে, ডাউন তৃণভূমি, তাই এই জায়গাটা কিন্তু বেশ কিছুটা কিন্তু ঘনবসতিপূর্ণ। তবে জনসংখ্যার বেশিরভাগ বাস করে কোথায়? উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বাস করে। অ্যাডিলেড এই অববাহিকার প্রধান শহর এবং বাণিজ্য কেন্দ্র। তাহলে অ্যাডিলেড কিন্তু এখানের প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র। আর আমরা কি পড়লাম? যে রূপোর শহর। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে এটা 2 মার্কস এর জন্য পড়বে বা শর্ট কোশ্চেনের জন্য যদি দেয় তাহলেও তুমি পারবে। তাহলে আমরা দেখলাম ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হচ্ছে। কেন বলা হচ্ছে চলো সেটা আমরা এখন জেনে নেব। ব্রোকেন হিল খনিজ সম্পদে সমৃদ্ধ মারে ডার্লিং অববাহিকার পশ্চিম সীমান্তে অবস্থিত। এই শহরটির রূপো উত্তোলনের জন্য বিখ্যাত। প্রচুর রূপো এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে রূপোর শহর বলছি তার মানে কি এখানে এই ব্রোকেন হিলে প্রচুর রূপো পাওয়া যায়, কি প্রচুর পরিমাণে কিন্তু রূপো পাওয়া যায়, এই জন্য একে রূপোর শহর বলা হচ্ছে। এছাড়াও সীসা, দস্তা, অন্যান্য খনিজও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে নামের মধ্যেই রয়েছে, কারণ মনে রাখতে হবে তোমাকে কাকে রূপোর শহর বলা হচ্ছে? ব্রোকেন হিলকে। কেন? কারণ এখানে প্রচুর রূপো কিন্তু পাওয়া যাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কি কি পড়লাম চলো একটা কুইক রিভিশন করে ফেলি। আমরা পড়েছি মারে ডার্লিং অববাহিকা। মারে ডার্লিং অববাহিকা কোথায় অবস্থিত? আমরা জেনেছি যে মারে একটা নদী এবং তার প্রধান উপনদী ডার্লিং। এই মারে, ডার্লিং এবং অন্যান্য উপনদী মিলে যে সমভূমি তৈরি করেছে সেটাই মারে ডার্লিং অববাহিকা।
মারের উৎপত্তি দেখেছি, ডার্লিং এর উৎপত্তি দেখেছি, এই দুটো এসে কোথায় মিলিত হয়েছে এবং মিলিত হওয়ার পর আলটিমেটলি কোথায় গিয়ে পড়েছে মনে রাখতে হবে। মারের দৈর্ঘ্য, ডার্লিং এর দৈর্ঘ্য মনে রাখতে হবে। এরপর আমরা ভূপ্রকৃতি দেখলাম, নদ নদী দেখলাম, জলবায়ু দেখলাম, স্বাভাবিক উদ্ভিদ দেখলাম, খনিজ সম্পদ দেখলাম, শিল্প দেখলাম। ডাউনস তৃণভূমি কি বা ডাউনস কি, জ্যাকোস কি, কাকের উপর শহর বলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। এইবার এখান থেকে এবং এই যে মারের দৈর্ঘ্য, ডার্লিং এর দৈর্ঘ্য কোথায় মিশেছে, কোথায় গিয়ে পড়েছে, এগুলো। তাহলে এইবার কি, এইবার আমরা করে নেব কি কিছু এক্সারসাইজ আর এক্সারসাইজ। প্রথম প্রশ্ন, মারের নদীর উপনদী হলো, আচ্ছা এখানে একটু গ্যাপ হবে, এখানে একটু গ্যাপটা দিয়ে দেবে। মারে নদীর প্রধান উপনদী হলো কি, গঙ্গা, ডার্লিং নাকি লুনি? আমরা এতক্ষণ ধরে মারে ডার্লিং পড়ে এসেছি, তাহলে মারে নদীর প্রধান উপনদী হচ্ছে ডার্লিং হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্নতে বলছে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায়, যে নাতিশীতোষ্ণ মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তা কি? তাহলে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি আমরা দেখতে পাই তাকে কি বলি? আচ্ছা এখানে স্পেলিংটা ঠিক করে লিখেই দিই, তাকে আমরা কি বলছি? তাকে আমরা ডাউনস বলছি, রাইট? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। অস্ট্রেলিয়ার মারে নদীর দৈর্ঘ্য কত? মারে নদীর দৈর্ঘ্য কত আমরা একটু আগেই পড়েছি, 2589 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, রূপর শহর নামে পরিচিত মারে ডার্লিং অববাহিকার কোনটি? এর মধ্যে রূপর শহর নামে পরিচিত কোনটি? অ্যাডিলেড, পার্থ, মিলডোরা নাকি ব্রোকেন হিল? আমরা বারবার পড়লাম যে রূপর শহর নামে পরিচিত কিন্তু ব্রোকেন হিল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার চলে এলাম আমাদের থ্যাংক ইউতে। তাহলে দেখো একদম অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু মারে ডার্লিং অববাহিকাটা পুরোটা পড়ে ফেললাম এবং 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 এর মাধ্যমেই শেষ হলো আমাদের ওশিয়ানিয়া চ্যাপ্টারটা। এবং এখান থেকে যেটা বলবো, আজকের ক্লাসে এই যে শেষ হলো, এইবার তোমরা আমাদের পিডব্লিউ অ্যাপে যাও, পিডব্লিউ অ্যাপে গিয়ে কিন্তু আজকের জিওগ্রাফির এই ওশিয়ানিয়া চ্যাপ্টার থেকে আমি যে প্র্যাকটিস শিটটা দিয়েছি সেটা তোমরা পেয়ে যাবে এবং প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নিও। সো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ তোমাদের সকলকে। দেখা হবে খুব তাড়াতাড়ি। এরপর কোন চ্যাপ্টারের ভিডিও চাই সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। Thank you. Take care and ta-ta.